তো ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ডিটেলস নিয়ে আলোচনা করব, কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি দেখার আগে এর আগের যে ক্লাসটি আছে, অর্থাৎ ক্লজ এবং ফ্রেজ এবং সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করেছি, ওই ক্লাসটি যদি দেখে আসেন, এই ক্লাসটি আপনার কাছে ঠিক পানির মতো মনে হবে। তো ভিউয়ার্স, আমরা আজকের ক্লাসটিতে একদম টেকনিকের সাহায্যে কিভাবে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো দেখুন, সেন্টেন্সের আমরা ডাক্তারিতে যেরকম চিকিৎসা করি, সেন্টেন্সেরও কিন্তু ঠিক তেমন একটি চিকিৎসা আছে। ডাক্তাররা যেভাবে রোগী চিকিৎসা করে, আমরা সেন্টেন্সকে ঠিক সেভাবে চিকিৎসা করব। তো চলুন সিম্পটম, সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো ভিউয়ার্স, আমি কিন্তু আবার বলছি, আপনারা যদি এর আগের ক্লাসটা না করে থাকেন বা দেখে থাকেন, ওই ক্লাসটি কিন্তু দেখতে হবে, তাহলে এই ক্লাসটি অবশ্যই আপনারা ভালো করতে পারবেন। তো আই বাটনে ওই ক্লাসটি লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, সিম্পটম শব্দের অর্থ হচ্ছে লক্ষণ, অর্থাৎ আপনার যদি জ্বর হয় তাহলে আপনাকে কিন্তু জ্বরের ওষুধ খেতে হবে। আপনার যদি বমি বমি ভাব হয় তাহলে কিন্তু সেই ওষুধই খেতে হবে যেটা বমি আপনার বন্ধ হয়। আপনার যদি মাথা ব্যথা করে তাহলে মাথা ব্যথার ওষুধ খেতে হবে, তা না হলে আপনি কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবেন না। তো সেন্টেন্সেরও তেমন রোগ আছে, রোগটা বলি। তো আমি বলেছি যে সিম্পটম মানে হচ্ছে লক্ষণ, লক্ষণ যে সেন্টেন্সের লক্ষণটা আসলে কেমন সেটা আমাদের বুঝতে হবে। তো আমি বলছি যে লক্ষণটা হচ্ছে আগে, আগে অথবা পূর্বে, আগে বা পূর্বে। কি সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি করতে হবে, মানে সেন্টেন্সের আগে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে ওয়েন এবং আফটার, আর কম্পাউন্ডে হবে অ্যান্ড। তো আমরা একটা সেন্টেন্স লিখি, গোয়িং টু মার্কেট, কমা উই BOUGHT bought a CAR car। তো এটাকে আমি একসাথে কমপ্লেক্স করব এবং একই সাথে কম্পাউন্ডও করব, একই সাথে করব। তার মানে আপনারা বুঝতে পেরেছেন সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে আছে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে কেন আছে এটা আমরা একটু ভেবে নিই। দেখুন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। উই বট আ কার। তো এখানে যে ব্যাপারটা হলো, উই বট আ কার মানে আমরা একটা গাড়ি কিনেছিলাম। তো এটা কিন্তু একটা ক্লজ, এবং এটা কোন ধরনের ক্লজ ভিউয়ার্স? তো আমরা বুঝতে পেরেছি উই বট আ কার মানে আমরা একটি গাড়ি কিনেছিলাম। তার মানে এই বাক্যটি আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করেছে, এই জন্য এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো, পিসি প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে ক্লজ মনের ভাব প্রকাশ করে ভিউয়ার্স, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো এর আগের ক্লাসে যেটা আলোচনা হয়েছিল, প্রিন্সিপাল ক্লজ মনের ভাব প্রকাশ করে এবং অন্য ক্লজের উপর ডিপেন্ড করে না। তো আপনি এই বাক্যটি তো সিম্পল সেন্টেন্স করবেন, আমরা এটা জানি। এবার দেখুন কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স আসলে কি হবে? তো কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একজন মালিক এবং একজন কর্মচারী থাকে, এটা আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো মালিক মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আপনি বলুন তো, ওই ফ্যাক্টরির মালিক কি কখনো পরিবর্তন হয়? হয় না। তার মানে এই প্রিন্সিপাল ক্লজ সরাসরি সব জায়গায় বসে যাবে। তাহলে আমরা এখানে লিখবো উই বট
উই বট আ চেয়ার কার। তাহলে মালিক কিন্তু বসে গেছে, প্রিন্সিপাল ক্লজ বসে গেছে, সব জায়গায় বসে যাবে। আমি যদি এখানে কম্পাউন্ডও করি তাও প্রিন্সিপাল ক্লজ এখানে বসে যাবে। যেমন উই বট আ কার, উই বট আ কার। তো দেখুন তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ সব জায়গায় বসে যাবে। এক কথা হচ্ছে সিম্পল করুন, কমপ্লেক্স করুন আর কম্পাউন্ড করুন, প্রিন্সিপাল ক্লজ সব জায়গায় থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তো এখন আমি যদি কমপ্লেক্স করি তাহলে কমপ্লেক্সে একজন মালিক থাকে, একজন কর্মচারী। কর্মচারী মানে কি সাবঅর্ডিনেট ক্লজ, এটা তোমরা জানি। এখন ক্লজ হতে গেলে কি হয়? ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, অবজেক্ট থাকতেও পারে নাও পারে। তো যাকে আমি এখানে লিখেছি, এটা অবশ্য অবজেক্ট না, একটা হচ্ছে অ্যাডভার্বারিয়াল ফ্রেজ 2+, আচ্ছা ওটা আমরা পরে আলোচনা করছি। তো এখন যে বিষয়টা হয়েছে, এখন সাবঅর্ডিনেট ক্লজ করতে গেলে কিন্তু আমরা প্রথমে সাবজেক্ট দরকার। তো দেখুন প্রিন্সিপালের সাবজেক্ট আছে উই, তার মানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি এখানে উই। এবার দেখুন এখানে একটা ভার্ব লাগবে। দেখুন এই গোয়িং কিন্তু নন ফাইনাইট ভার্ব, মানে ভার্বের মতো দেখতে কিন্তু ভার্ব না। নন ফাইনাইট ভার্ব গুলো ভার্বের মতো দেখতে হয় কিন্তু ভার্ব হয় না। তো এবার আমরা যে কাজটি করব, এখানে যেহেতু বট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, তো আমরা গোয়িং এর 2 নম্বর ফর্ম কি লিখবো? WENT, ওয়েন্ট। তারপর আমরা এক্সটেনশন কি বসাবো? মার্কেট, KT মার্কেট। তো দেখুন উই ওয়েন্ট টু মার্কেট, উই বট আ কার। তার মানে দেখুন এবার কিন্তু আমাদের একদম সেন্স ক্লিয়ার হচ্ছে। তো বলছে উই ওয়েন্ট টু মার্কেট, মানে আমরা মার্কেটে গিয়েছিলাম, উই বট আ কার, আমরা একটি গাড়ি কিনেছিলাম। তার মানে এখানে দেখুন দিন যখন আমরা মার্কেটে গিয়েছিলাম তারপরে কি আমরা গাড়িটি কিনেছিলাম, এরকম সেন্স ক্লিয়ার করছে না? তাহলে কিন্তু আমরা এখানে ওয়েন শব্দটি ইউজ করতে পারি। ওয়েন, তাহলে ওয়েন উই গো টু মার্কেট, কমা উই বট আ কার। আচ্ছা আমরা যদি এবার এখন কম্পাউন্ড করি, তো কম্পাউন্ড করতে গেলে কি করতে হয়? দুটো সেন্টেন্স যুক্ত করতে হয়। কি দ্বারা যুক্ত করে হয়? কনজাংশন দিয়ে যুক্ত করতে হয়। তো এখন এখানেও কিন্তু কম্পাউন্ডে কিন্তু মালিক ছিল কিন্তু 2 জন, পিসি, তাই না? পিসি, মাঝখানে কি ছিল? কনজাংশন ছিল, এটা আমরা সবাই জানি। তো এই পাশে তো প্রিন্সিপাল আছে, তাহলে এখানেও একটা প্রিন্সিপাল ক্লজ দিতে হবে। আর এখানে যখন ক্লজ মার্কার থাকবে, ক্লজ মার্কার হলে সেটা কিন্তু সাবঅর্ডিনেটিভ ক্লজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যে জিনিসটা খেয়াল করব, এখানেও একটা সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তাহলে একই ব্যাপার, এই ওয়েন কিন্তু আমরা এখানে আর বসাবো না। কেন বসাবো না? কারণ সেটা তো হচ্ছে কমপ্লেক্সের এলিমেন্ট। তাহলে কমপ্লেক্সের এলিমেন্ট আমি কম্পাউন্ডে বসাবো না। তো এখানে উই আছে, আমি এখানে উই বসাবো সাবজেক্ট, তারপরে কি আছে? ভার্ব আছে, আমরা এখানে ভার্ব বসাবো ওয়েন, তারপরে টু মার্কেট, এই বসলাম। এবার দেখুন ভিউয়ার্স, এখানে উই আছে আবার এখানেও উই আছে। তো আমি বলেছিলাম যে অলংকারের ক্ষেত্রে, অর্থাৎ সেন্টেন্সের একটা অলংকার আছে, যদি একই রকম সাবজেক্ট হয় এবং সেখানে যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাহলে আপনি এই শেষের সাবজেক্টে লেখার কোনো দরকার নাই। তো এই জন্য আমি এখানে উই কিন্তু মুছে দিয়েছি। তো এখন আমি যে জিনিসটা একটু আলোচনা করব, যে আমি সিম্পল সেন্টেন্স কিভাবে করব। এখন তো আমরা এটা আলোচনা করলাম, কমপ্লেক্স কম্পাউন্ড করলাম সিম্পল থেকে। তো এখন এগুলো আমি সিম্পল সেন্টেন্স কিভাবে আলোচনা করব সেটা কিন্তু আমাদের একটা বিষয়। তো আমি প্রথমে কম্পাউন্ড থেকে আপনাকে একটা সিম্পল সেন্টেন্স করে দেখাই। তো দেখুন সিম্পল সেন্টেন্স যদি করি, উই ওয়েন্ট টু মার্কেট, তারপরে এখানে মনে মনে কিন্তু কি আছে? মনে মনে উই আছে, তাই না? উই বট আ কার। তো একটা জিনিস খেয়াল করুন, যে কাজটি আগে ঘটবে, দেখুন উই ওয়েন্ট টু মার্কেট মানে আমরা যখন মার্কেটে গিয়েছিলাম, অ্যান্ড উই বট আ কার, আমরা একটি গাড়ি কিনেছিলাম। তার মানে এই কাজটি দেখুন আগে ঘটেছে আর এই কাজটি কিন্তু পরে ঘটেছে। তাহলে যে কাজটি আগে ঘটবে আপনি সেটার ভার্বের আইএনজি যোগ করে দেবেন। তো ভার্বের আইএনজি যোগ করতে গেলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে কি হবে? গোয়িং টু MARKET মার্কেট, কমা, তারপর এখানে কি আছে? এখানে একটা প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে উই বট BOUGHT বট আ
কার্ড। তো আশা করি ভিউয়ার বুঝতে পেরেছেন। আমরা এবার কমপ্লেক্স থেকে সিম্পল করব। এটা যদি সিম্পল হয় তাহলে কি অবস্থায় একটু দেখি। ওয়েন টু মার্কেট, যখন আমরা মার্কেটে গিয়েছিলাম ওই বট কার্ড। তো এখানেও কিন্তু ব্যাপারটা একই রকম ঘটেছে। প্রথমে কিন্তু যখন মার্কেটে গিয়েছিলাম তারপরে আমরা গাড়ি কিনেছিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে এই কাজটি আগে ঘটেছে, এটা পরে ঘটেছে। তো যে কাজ আগে ঘটবে সেটা শেষে আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করে দেবো। তাহলে কি হবে, গোয়িং টু মার্কেট কমা উই বট আ কার্ড। আর আমি কিন্তু আগে বলেছি যে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লাস। তো প্রিন্সিপাল ক্লাস কখনো পরিবর্তন হয় না, এই জন্য প্রিন্সিপাল ক্লাস এটা পরিবর্তন হয়নি। সাবঅর্ডিনেট ক্লাস কিন্তু পরিবর্তন হয়। আমি আর একটা উদাহরণ দিয়ে একটু দেখাই দিই। তো দেখুন, আমি যদি এরকম লিখি যে আফটার হি প্লেড হার্ড কমা হি ওন দা গেম, এটাকে আমরা সিম্পল করতে হবে এক কথায়। তো এটাকে আমরা সিম্পল কিভাবে করব? তো আগে আপনাকে বুঝতে হবে যে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটি সেটা খুঁজে বের করতে হবে। তো এখন দেখুন, হি ওন দা গেম, সে গেমটি জিতেছিল। এই বাক্যটি প্রকাশ করতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি, একদম সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেছে এবং এই বাক্যটি কারোর উপর নির্ভর করছে না। যেমন উই ওন দা গেম, আমরা গেমটি জিতেছিলাম, তার মানে এটা কিন্তু প্রিন্সিপাল, তাই না? আর আফটার হি প্লেড হার্ড, মানে আফটার মানে পরে, ভালো মানে কঠোর খেলার পরে কি ঘটেছিল, তাহলে গেমটি জিতেছিল। তার মানে এই সেন্টেন্সটি কিন্তু এই সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে। তার মানে যদি ডিপেন্ড করে তাহলে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন ভিউয়ার্স, আমরা যদি সিম্পল সেন্টেন্স করি তো আপনাকে সে সময় দেখতে হবে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে। আর একটি ক্লজ মানে কি, একটি সাবজেক্ট লাগবে, একটি ভার্ব লাগবে, একটি মাত্র ক্লজ। তো এখন এখানে কিন্তু একটি সাবজেক্ট একটি ভার্ব, একটি সাবজেক্ট একটি ভার্ব, তার মানে এখানে দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব আছে। তার মানে আপনি যদি সিম্পল সেন্টেন্স করেন তাহলে আপনার একটি সাবজেক্ট একটি ভার্ব লাগবে। তাহলে আপনি এই অংশটা নেবেন নাকি এই অংশটা নেবেন? অনেকে কিন্তু বোঝে না ভিউয়ার্স যে কোন অংশটা ভ্যানিশ করতে হয়। তো যেটার সাথে ক্লজ মার্কার থাকে এবং যেটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে আপনি সেই অংশটা চেঞ্জ করবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজগুলো আগে কাজ করে থাকে, ম্যাক্সিমাম আগে কাজ করে থাকে। যেমন দেখুন, হি প্লেড হার্ড মানে সে কঠোর পরিশ্রম করেছিল। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করি, তারপরে কিন্তু সে গেমটি জিতেছিল। তার মানে এই কাজটি কিন্তু আগে হয়েছে। যদি যে কাজটি আগে হয় সেই কাজে আমরা কি করি, সেই কাজের সাথে আমরা ভার্বের আইএনজি যোগ করে দিই, প্লেইং হার্ড। তারপর আমরা এই অংশটা সরাসরি এখানে লিখে দেবো, হি ওন দা গেম। তো ভিউয়ার্স, আজকে আমি একটি বেসিক নিয়ম আলোচনা করলাম এতক্ষণ ধরে, এটা কিন্তু 1 নম্বর নিয়ম ছিল। তো 1 নম্বর নিয়মের যে আলোচ্য বিষয় ছিল যে আপনি প্রথমে সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে, একদম সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে যখন আপনি কমপ্লেক্স করবেন তখন কিন্তু আপনার এই প্রিন্সিপাল ক্লজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। প্রিন্সিপাল ক্লজটি কোন টেন্স আছে, সাবঅর্ডিনেট ক্লজটি ম্যাক্সিমাম সেই টেন্সের হয়ে থাকে। তো এখানে আমি এগুলো বোঝানোর চেষ্টা করেছি। আর একটা হচ্ছে কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করা যায়। তো যে কাজটি আগে ঘটে সেই কাজে আপনি ভার্বের আইএনজি যোগ করে দেবেন। এখানে মার্কেটে গিয়েছিল, তারপর কিন্তু সে কার কিনেছিল, এই জন্য আমি গোয়িং দিয়েছি। এখানেও তাই, সে প্রথমে খেলা করেছিল, এই জন্য আমি এখানে প্লেইং লিখেছি। তো এবার যে জিনিসটা আমি একটু শেখাতে চাচ্ছি, একই রকমই নিয়ম সিস্টেমটা। এটা হচ্ছে একটা টার্মটা হচ্ছে কি, টার্ম হচ্ছে মনে করুন বিং আছে, বিং। তো বিং মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবার যদি হ্যাভিং থাকে তাহলে হবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তো এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই তথ্য দুটো আমাদের মনে রাখতে হবে যে বিং থাকলে কি হয় আর হ্যাভিং থাকলে।
তো আমরা একটা জিনিস খেয়াল করি, যেমন the sea water, আচ্ছা ওয়েদার লিখি, the weather being very bad, we could not go out. তো এটাকে আপনার কমপ্লেক্স করতে বলা হলো, কমপ্লেক্স করবো এই সেন্টেন্সটি আমরা। দেখুন উই কুড নট গো আউট একদম মনের ভাব প্রকাশ করছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, সরি প্রিন্সিপাল ক্লজ। মনের ভাব প্রকাশ করছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। উই কুড নট গো আউট মানে আমরা বাইরে যেতে পারছি না, তার মানে বুঝতে পেরেছি এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, তার মানে এটা একটি ফ্রেজ হিসেবে আছে, ফ্রেজ। এখন এই ফ্রেজকে কিন্তু ক্লজ করতে হবে, তাহলে কিন্তু আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা বুঝতে পেরেছি এই উই কুড নট গো আউট আমি যে সেন্টেন্সেই করি না কেন, সিম্পল করি আর কমপ্লেক্স করি আর কম্পাউন্ড করি, এটা কিন্তু সরাসরি বসে যাবে, কারণ প্রিন্সিপাল ক্লজ কখনো চেঞ্জ করা যায় না। তো এখন এখানে আমরা একটা ক্লজ তৈরি করতে হবে, একটা হচ্ছে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। অবজেক্ট না হলেও কোনো ব্যাপার নাই। তো এখন যদি আমরা সাবজেক্টকে দা ওয়েদার হিসেবে ধরে নিই, দা ওয়েদার, বিং মানে কি? তো বিং মানে আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর আছে ইত্যাদি। তো যেহেতু এখানে কুড আছে, সেক্ষেত্রে আমি পাস্ট টেন্স নেব, ওয়াজ। যদি এখানে ক্যান থাকতো, আমি এখানে কিন্তু ইজ নিয়ে বাক্যটি তৈরি করতাম। দেখুন দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, কমা তারপরে উই কুড নট গো আউট, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, উই কুড নট গো আউট। আচ্ছা এটাকে যদি আমি এখন কম্পাউন্ড করি, তাহলে কি হবে? ও এখানে একটা জিনিস দেওয়া হয়নি, এই আফটার অথবা ওয়েন, তাহলে আমি এখানে ওয়েন দিতে পারি অথবা আফটার দিতে পারি। তাহলে আফটার দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, তারপর যা আছে তাই। তবে দেখুন কম্পাউন্ড, দেখুন কম্পাউন্ডটা হচ্ছে এই যে কমা আছে না, আমি এখানে মাঝখানে তখন এন্ড দিয়ে দেবো, আর এই যে প্রিন্সিপাল ক্লজ, এখানে প্রিন্সিপাল ক্লজ সরাসরি এখানে বসাই দেবো, ঠিক আছে? যে উই কুড নট গো আউট আমরা এখানে সরাসরি বসাই দিলাম। আর এখানে তাহলে কি হবে? তো এখানে কমপ্লেক্সের এলিমেন্ট আছে ওয়েন, তো ওয়েন আমরা বসাবো না, ওয়েন না বসে আমরা কি লিখবো? দ্য ওয়েদার, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, আমরা একটু ভালোভাবে লিখি, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড তারপর যা আছে তাই, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড তারপরে বসে যা আছে তাই। তো ভিউয়ার্স, আমি যে জিনিসটা বারবার বোঝানোর চেষ্টা করেছি এই দুটো নিয়মে, একটা হচ্ছে আপনি সর্বপ্রথম প্রিন্সিপাল ক্লজটি খুঁজে বের করবেন আর সাবঅর্ডিনেট ক্লজটি খুঁজে বের করবেন। প্রিন্সিপাল ক্লজ কখনোই আপনি পরিবর্তন করবেন না, আর সাবঅর্ডিনেট ক্লজটি অবশ্যই পরিবর্তন করবেন। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসগুলোতে এর সমস্ত নিয়মগুলো আমি দেখাবো, এবং সেটাও কিন্তু এই ধরনের বুঝিয়ে একদম টেকনিকের সাহায্যে বোঝানোর চেষ্টা করব, এবং আশা করি আপনারা এই দুটো নিয়ম অবশ্যই বুঝতে পেরেছেন। এবং আমি কিন্তু আবারও বলছি, এই ক্লাসটি দেখার আগে এর আগের ক্লাসটি কিন্তু দেখতে হবে আপনাকে। যদি আগের ক্লাসটি না দেখেন তাহলে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, কিভাবে এগুলো গঠন হয়, ইট ওয়াজ আ বয় একটা টেকনিকের মাধ্যমে কিন্তু শিখিয়েছিলাম। তো ভিউয়ার্স, ওইগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না ক্লিয়ার হবেন ওই বিষয়গুলো, এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই কঠিন মনে হবে। তো ভিউয়ার্স, আশা করি পরবর্তী ক্লাসে এই নিয়মের পরবর্তী যে নিয়মগুলো থাকবে সেগুলো অবশ্যই দেখবেন। এবং হ্যাঁ, এই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দিবেন, যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।